আসসালামু আলাইকুম। আজকে আমাদের এক্সেল এর প্রথম ক্লাস। এক্সেল একটি ওয়ার্কশিট। আজকে আমাদের ক্লাসে যা থাকছে সেটা নিয়ে কথা বলি। এক্সেল সম্পর্কে বলতে হবে। তারপরে কি বলছে যে রো এবং কলাম এবং কি রো এবং কলামের নাম্বারিংটা কিভাবে করতে হয় সেটা দেখবো আমরা। তারপর হচ্ছে ওয়ার্কিং এক্সেল বুক এবং কি শীট। তারপর বলছি মার্সেল, তারপরে দেওয়া হচ্ছে কি 10টা ফর্মুলা। চলুন আমরা এক্সেলে চলে যাচ্ছি। এক্সেল চলে আসলাম। প্রথম হচ্ছে এক্সেল। এক্সেলটা অনেকটা ওয়ার্ডের মতন কিছু টুল আছে। যেমন কি হোম, ইনসার্ট, লেআউট, যে সবগুলোই ওয়ার্ডের মতনই কাজ করে, তবে কিছু বিশেষ ফর্মুলা আছে। যেমন ফর্মুলা থেকে শুরু হয়। ফর্মুলা, ডেটা, এই ২ টা একটু ভিন্ন। ফর্মুলায় যে বিভিন্ন ফর্মুলা দেওয়া আছে সেগুলো আপনি কাজ করবেন এবং কি ডেটা, এখানে বেশ কিছু ডেটা বা এডিট করার অপশন দেওয়া আছে। সেগুলো দিয়ে কাজ করতে হয় আমাদেরকে। রিভিউ, এখানে কিছুটা আমরা আলাদা জিনিস পাবো। যেমন এই প্রোটেক্টর, যে প্রোটেক্ট যে অপশনটা আছে সেইটা, তবে এগুলো আগের মতনই। ভিউ, যেটা আগের মতনই। ডেভেলপ, এই অপশনটা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। যারা অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাই তাদের জন্য আমাদের ডেভেলপটা লাগে। আর যারা আমরা বেসিক লেভেলে আছি তাদের জন্য আসলে ডেভেলপটা লাগে না। হেলথ ডাটা বক্স আগের মতনই। তাহলে আমরা নতুন পাচ্ছি কি ফর্মুলা, তারপরে ডেটা এবং কি রিভিউ এর প্রোটেক্ট অপশনটা আর ডেভেলপ অপশনটা। আর হোমে কিছু আমরা পাচ্ছি, যেমন হচ্ছে স্টাইল, এখানে কন্ডিশন ইউজ হচ্ছে, তারপরে সেল, আর এখানে কিছু এডিট একটা নতুন অপশন অ্যাড হয়েছে। তাছাড়া ওভারভিউ মোটামুটি আপনার ওয়ার্ডের মতনই আছে টুলগুলো, তবে এটা শুধু আপনার হিসাব নিকাশের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। কত ধরনের হিসাব করব আমরা সব এখানে হয়। আপনার এখানে ফর্মুলা গেলেই বুঝতে পারবেন যে আসলে কত ধরনের ফর্মুলা হয়ে থাকে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা বেসিক লেভেলে কিছু কাজ করি। যেমন অ্যাট ফার্স্ট আমরা বুঝে নিই যে আসলে শীট আর ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি, যেটা আমরা পড়লাম কিছুক্ষণ আগে, যে শীট আর ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি। তারপর আমরা রো আর কলাম বুঝতেছি। রো আর কলামের মধ্যে ধারণা আছে, যেহেতু আমরা টেবিলের কাজ করেছিলাম ওয়ার্ডে। এইখানে ওয়ার্ড বুক আর শিট, এইখানে দেখেন কি শিট 1, শিট 2, শিট 3, অনেকগুলো শিট আছে। অর্থাৎ কি প্রতিটাকে আলাদা আলাদা শিট বলে বা ওয়ার্কশিট বলা হয়। আপনি আপনার মতো ওয়ার্কশিট নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি এখানে জানুয়ারি ডেটা রাখতে পারি, ফেব্রুয়ারি, মার্চ, এরকম আমি শিটগুলো আলাদা আলাদা করে রাখতে পারি। দিয়ে যখন আমি এই যে শিটগুলো, এতগুলো শিটকে আমি সেভ করতেছি, যে এটা আমার ইয়ারলি ডেটা কালেকশন বা ইয়ারলি সেল, এটা যে সেভ করতেছি আমরা, এই সেভ করা ফাইলটাকে বলা হয় কি ওয়ার্ড বুক। আপনি যতভাবে সেভ করতেছেন সেটাকে বলা হয় কি ওয়ার্ড বুক। অর্থাৎ কি সহজ ভাষায় প্রতিটা শিটকে আমরা ওয়ার্কশিট বলতেছি, আর সবগুলো ওয়ার্কশিটের সমন্বয় দিয়ে সেভ করতেছি বা এক্সেল ফাইলটা দিয়ে সেভ করতেছি সেটাকে আমরা কি বলতেছি ওয়ার্ড বুক। তারপর আমরা বললাম কি আপনার রো এবং কি কলাম, যেটা আমরা যখন টেবিলের কাজ করেছি তখন বলেছিলাম যে আসলে যেটা কলা গাছের মতো দাঁড়িয়ে আছে সেটা কি কলাম, আর যেটা রাস্তার মতো চলে গিয়েছে সেটাকে কি বলবো আমরা রো। এই যে একটা ঘরকে আমরা সিলেক্ট করলাম এটাকে বলা হয় সেল। এই যে একটা ঘরকে আমরা সিলেক্ট করেছি এটাকে বলবো কি সেল। সেলের একটা নাম্বার আছে, নাম আছে ছেলের, নামটা কিভাবে আসে কলামের প্রথম কলাম যে ঘরে আছে তার যে অক্ষরটা, যেমন দেখেন কি এদিকে এ বি সি ডি ই এফ এইভাবে সাজানো আছে। যদি আমরা নিচের দিকে যাই এখানে 1 2 এইভাবে সাজানো আছে। তাইলে যখন আমরা এই সেলের নামটা বলবো, সেলকে আমরা কিভাবে বলবো, প্রথমে কলাম বলবো, অর্থাৎ কি এ বি সি ডি প্রথমে ধরবো, অর্থাৎ কি কলাম নেম, তারপরে বলবো কি আমরা রো নেম। তাহলে যে নামটা আসবে সেটাকে আমরা বলবো কি, সেই নামটাকে আমরা বলবো কি সেল নেম। আশা করি বুঝতে পেরেছেন যে সেল নামটা কোথা থেকে আসছে। আপনি এক এক জায়গায় যাবেন এক এক রকম সেল নাম দেখাবে। যেমন এখানে আসছি, তাহলে দেখি আছে ও কত নাম্বার কলামে আছে, রোতে আছে আমি 2 নাম্বার রোতে আছে, তাহলে O2, ও কলাম 2 নাম্বার রো। আশা করি একটু বুঝতে পেরেছেন যে সেলের নামটা কিভাবে আসতেছে। এরপরে কি থাকছে আমাদের, যে সেল নাম বললাম, এরপর আছে মার্সেল। মার্সেল যখন আমরা টেবিলে কাজ করেছিলাম তখন মার্সেল সম্পর্কে বলেছিলাম যে আসলে অনেকগুলো ঘর, যেমন দেখেন কি এইখানে আমরা অনেকগুলো সেলকে কি করেছি একটা সেলে কনভার্ট করে নিয়েছি। এটাকে বলা কি মার্জ করা বলা হয়। এখান থেকে আমরা সেটাই দেখতে পাবো, যেখান থেকে আমরা দেখবো কি মার্জের অপশনগুলো আছে, যেটা আমরা ওয়ার্ডে দেখেছিলাম। ওয়ার্ডে যখন আমরা টেবিলের কাজ করেছিলাম টেবিলকে আমরা ভাগ করতে পেরেছিলাম, টেবিলকে আলাদা আলাদা করছিলাম, ঠিক সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। মার্জ করা বা আপনি যেটা ভেঙে ফেলতে চান সেটা আপনি করতে পারবেন। মার্জ করলে মার্জ করলাম, ঠিক আছে। অর্থাৎ কি অনেকগুলো সেলকে একটা সেলে কনভার্ট করে নিচ্ছি আমরা, এটা হচ্ছে মার্জ করা বলা হয়। আশা করি মোটামুটি ধারণা পেয়েছেন এক্সেল সম্পর্কে। তো চলো আমরা কিছু ফর্মুলা দেখি। প্রথমত আমরা যেহেতু এখানে অঙ্ক করতে আসছি, সেহেতু প্রথম আমরা অঙ্কতে জানি যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো বেশি ব্যবহৃত হয়। মানে বেসিক লেভেলের যে ইয়া থাকে সেটাতে যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে, এখানেও তাই। ধর আমি যদি যোগ করতে যাই, যেমন এখানে কিন্তু যদি যোগ করতে যান প্রথম শর্ত হচ্ছে আপনাকে ইকুয়াল দিতে হবে।
ইকুয়াল দিলে এক্সেল বুঝে যাবে যে আপনি এখন ফর্মুলা দিবেন তাকে। যদি আমি এক্সেল ইকুয়াল না দিয়ে যতই কাজ করি সে বুঝবে না যে আসলে এটা ফর্মুলা। যখন আমি ইকুয়াল দিয়ে শুরু করব তখনই সে বুঝে যাবে হ্যাঁ এটা একটা ফর্মুলা দিতে যাচ্ছে। তাহলে সাপোজ আমি এটা যোগ করতে চাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি যে ইকুয়াল আমরা কি করি যে 30 যোগ 60 যোগ কিবোর্ড থেকে যোগ চিহ্ন দিচ্ছি, এইভাবে আমরা যোগ করতে পারি। এটা হচ্ছে বেসিক লেভেলের যোগ, ঠিক আছে। একটা ঘর বা দুইটা ঘর থাকলে সমস্যা নাই আপনার করতে। তবে যদি এরকম 2000-3000 ঘর থাকে তাহলে এরকম কি সম্ভব যে একটার পর একটা করে যোগ করা, একটা করে সেল সিলেক্ট করা? এটা অনেকটা একটা টাফ বিষয় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ফর্মুলা দিই কি সামের ফর্মুলাটা। সামের ফর্মুলা একটু পরে কথা বলতেছি। তাহলে আমরা বেসিক লেভেলে যোগ বললাম কি যে এটার সাথে এটা যখন যোগ করতে যাচ্ছি তখন মাঝখানে চিহ্ন দিতে পারি, যোগ চিহ্ন দিয়ে ইন্টার দিলে আমাকে যোগ ফলটা বের হবে। এটা একটা দুইটা সেলের ক্ষেত্রে আমরা করতে পারি। যদি বিয়োগ করতে যাই, বিয়োগ সাধারণত কি করা লাগে একটা দুইটা সেলেই করা লাগে, আমাদের বেশি করা লাগে না। এটা বিয়োগ করলাম, সেক্ষেত্রে শুধু আমরা বিয়োগ চিহ্ন দিলেই কি হবে বিয়োগ হচ্ছে। অর্থাৎ কি প্রথমে আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে যেই ঘরের সাথে যেই ঘরটা বিয়োগ করতে চাচ্ছি সেই ঘরগুলো আমরা সিলেক্ট করব। এই ঘর থেকে তাহলে এইটা বিয়োগ এই ঘর, তাহলে এই সেল ভাগ এই সেল বিয়োগ এই সেল, যে বিয়োগ দিলে আমাদের কি হবে বিয়োগ ফলটা চলে আসবে। সাধারণত বিয়োগ কি করা লাগে 1 থেকে 2টা ইয়াতেই করা লাগে, সেহেতু আমরা কি করি না বিয়োগের এক্সট্রা কোনো ফর্মুলা আমরা ইউজ করি না, সাধারণত এইভাবে আমরা বিয়োগটা করে থাকি। কেন অনেকগুলো যোগ করার পরে তো আমরা ওইটা থেকে ওটা বাদ দিয়ে বিয়োগটা করে থাকি, সেক্ষেত্রে এইভাবে করি। যদি এটাকে গুণ করতে চাই তাহলে ইকুয়াল এইটা গুণ, অর্থাৎ কি স্টার মার্ক আছে না আমাদের কিবোর্ডে যে নাম্বার প্যারামিটার দেবেন এখানে স্টার মার্ক আছে, সেটাই কি এখানে গুণ চিহ্ন। তাহলে কি দিলাম আমরা গুণ এই সেল, দুটা যদি গুণ করি ইন্টারপ্রেস করলে দুটার গুণফল চলে আসলো। তারপর যদি আমরা দেখি ভাগ করি যে এইটা ভাগ এইটা, তাহলে দিলাম, তাহলে কি আসলো ভাগ ফল চলে আসলো। এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগটা করতে পারি। আমরা বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে সমস্যা হয় না, তবে যোগ অনেকগুলো ঘরকে করা লাগে, লিমিট থাকে না যে কতগুলো ঘরকে যোগ করা লাগবে। তাই সেই ক্ষেত্রে আমরা যোগের জন্য আমরা সহজে ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হচ্ছে সামের ফর্মুলা। সাম মানে কি? সাম মানে হচ্ছে সমষ্টি, বা আমরা বলি সামারি। সামারি থেকে কি আসছে সাম আসছে। তাহলে ইকুয়াল ইকুয়াল দিলাম, তাহলে এই ঘরগুলো কি আমার যোগ করা লাগবে। তাহলে ইকুয়াল দেওয়ার পরে আমি যে ফর্মুলাটা করবো সেই ফর্মুলাটার নামটা এখানে লিখে দিতে হবে। আমি কি যে ফর্মুলা করবো সামের ফর্মুলা করব। ইকুয়াল সাম দিলাম, সাম দেওয়ার পর আমি কি করবো ব্র্যাকেটে আটকাই দিব যে এই ঘর থেকে এই ঘর পর্যন্ত তুমি কাজ করবা। তাহলে আমি কি দিচ্ছি ব্র্যাকেট অন করতেছি, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই সবগুলো ঘরকে আমি সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমি দেখাই দিলাম তাকে যে এই ঘর থেকে এই ঘর পর্যন্ত তুমি আমাকে যোগ করে দাও। তাহলে সে লিমিট পেয়ে গেছে। এখন যদি আমি ইন্টারপ্রেস করি সে আমাকে যোগফলটা দিয়ে দিচ্ছে। এইভাবে আমরা কি করতে পারি সামের ঘরিয়াটা করতে পারি ফর্মুলাটা। অর্থাৎ কি অনেকগুলো ঘরকে যখন যোগ করার প্রয়োজন পড়ে তখন আমরা কি করি সামের ফর্মুলাটা ব্যবহার করে ফেলি। তারপর এখানে আসলাম কি ম্যাক্সিমাম। অনেক সময় বলা হয় যে এতগুলো ঘরের ভিতরে সবচেয়ে বড় নাম্বার কোনটি বা সবচেয়ে বেশি পেয়েছে কে। যদি রেজাল্টের কথা বলি যে সবচেয়ে বেশি পেয়েছে কে, রেজাল্টের ক্ষেত্রে কি করতে হবে তাহলে এইখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে আসলে সবচেয়ে বেশি পেয়েছে কে। কিন্তু আমরা যদি এখানে সরাসরি ফর্মুলা দিয়ে দিই যে এম এ এক্স ম্যাক্স ব্র্যাকেট অন করলাম, ঠিক একই ঘরগুলো সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে এখান থেকে সবচেয়ে বড় সংখ্যা বা সবচেয়ে বেশি পেয়েছে কে সেটা আমাকে বের করে দিয়েছে। সবচেয়ে বড় সংখ্যা কত আছে 60, সে আমাকে বের করে দিয়েছে। ঠিক এটা বিপরীত যে আমি চাচ্ছি সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আছে, তাহলে মিন অর্থাৎ কি মিনিমাম নাম্বার, ব্র্যাকেট অন করলাম, সবগুলো সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টারপ্রেস করলাম, তাহলে সবচেয়ে যে ছোট নাম্বারটা আছে সেটা আমাকে বের করে দিল। এরপর চাচ্ছি আমি গড়, যে আসলে এদের সবগুলোর গড় কত। আমরা কি করি এগুলোকে যোগ করি, যে সংখ্যা থাকে গড় সংখ্যা সেটা দেখি করি ভাগ করি, তাহলে কি আসে আমাদের গড় আসে। ফর্মুলা দিয়ে যদি আমরা করি যে অ্যাভারেজ, যে অ্যাভারেজে যে ফর্মুলাটা আছে আমরা সেটা দিলাম, অ্যাভারেজ ব্র্যাকেট সবগুলো সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে ইন্টার করলে ওরাই করবে যোগ করবে ভাগ করে আমাকে ফলাফল দিয়ে দিবে। টুডে কি? টুডে বলতে আজকের ডেটটা এখানে সরাসরি তারা উল্লেখ করে বলে দিবে যে টুডে, ঠিক আছে। ব্র্যাকেট অন ব্র্যাকেট ক্লোজ, ইন্টারপ্রেস করলে আজকের যে ডেটটা আছে সেটা সে বলে দিচ্ছেন। নাও কি যে এখন কতটা সময় বাজে,
সেটা সে বলে দিবে। তাহলে ইকুয়াল নাও NOW ব্র্যাকেট অন ব্র্যাকেট ক্লোজ, ইন্টার প্রেস করলে আজকের ডেট এবং কি আজকের সময় সে বলে দিচ্ছে। এখানে 20টা 17 আসছে, এটা আমরা বুঝি না, আমরা কি করি 12 ঘন্টা 12 ঘন্টা APM BPM করে দেয়। হ্যাঁ, এখানে সেটাও করা যাবে। তার জন্য কি করতে হবে আমাদেরকে, এটাকে ফরম্যাট সেল বানিয়ে দিতে হবে, যেটাকে আমাদের ঠিক মতো হিসাব করে নিতে হবে। আর যদি ঠিক মতো আমরা হিসাব করতে যাই সেক্ষেত্রে আমাদের এটা ঠিক করে নিতে হবে। কারণ ফরম্যাট কি সেটা আমরা 2টা ক্লাস পরে জানতে পারবো। আমাদের ডিটেলসে ফরম্যাট ক্লাস আছে, যে ইউজিক নাম্বার ফরম্যাটিং, সেখানে আমরা ডিটেলস আলোচনা করব। মুড হচ্ছে মানে ভাগশেষ। অনেক সময় এমন হয় যে আমাদের হিসাব করে ভাগশেষ বের করে নিতে হয়, যে আসলে এত থেকে এতটা চলে গেলে আমি কতটা আমার থেকে যাচ্ছে বা অবশিষ্ট আমার কত থাকে, সেটার উপর আমাদের কাজ করতে হয় অনেক সময়। এটা হচ্ছে আপনার বিভিন্ন ক্ষেত্রভেদে প্রয়োজন পড়ে আসলে। তবে মুড কারণ কি, মুডের কাজই হচ্ছে ভাগশেষটা বের করা। যেমন ধরো আমরা ভাগ যখন করি, যেমন হচ্ছে ইকুয়াল, মুড দিচ্ছি, মুড দেওয়ার পরে বলছে নাম্বার, তাহলে আমি এখানে সাপোজ দিলাম কত 26। 26 দেওয়ার পরে বলছি এটাকে ভাগ করবা 5 দিয়ে, যে 26কে 5 দ্বারা ভাগ করতে হবে। আমরা জানি যে 5 5 25, যে তাহলে চলে আসে কথা, কিন্তু এক বেশি আছে। এই এক কি আসে আমাদের ভাগশেষ আকারে আসে, সেই একটাই এখানে দেখাবে তিনি, যে ভাগশেষ কত থাকে, 1 থাকে। এই অবশিষ্ট একই অনেক সময় কাজ করার প্রয়োজন পড়ে, এটা হচ্ছে ক্ষেত্রভেদে আর কি লাগে। পাওয়ার, যেমন ইকুয়াল আমরা পাওয়ার দিচ্ছি, আমরা সবাই পাওয়ারের কাজ করি যখন বীজগণিতের কাজ করে থাকি তখন। পাওয়ার দিলাম, এখানে একটা নাম্বার দিতে বলছে, আমরা ধরুন সাপোজ দিলাম যে 9, কমা পাওয়ার দিতে বলছে যে আমি পাওয়ার দিলাম 2, যে স্কোয়ার, তাহলে 9 নং 81, তারা পাওয়ার হিসেবে দিচ্ছে। যদি আমি 2 এর জায়গায় কত দিয়েছি, যে আমি 2 এর জায়গায় 5 দিলাম, তাহলে সেই অনুসারে কি আমাকে তারা পাওয়ারটা করে দিবে। আমরা A স্কোয়ার B স্কোয়ার ঠিক ওই কাজগুলো করেছি, এখানে সেই স্কোয়ার কিউবের কাজটা করা হচ্ছে, যে স্কোয়ার কিউব যে পাওয়ারটা থাকে সেখানে এইটার কাজ হচ্ছে। SQRL হচ্ছে রুটের কাজটা করবে তারা, যেমন ইকুয়াল SQRT, এটা দিলাম। এখানে বলা হচ্ছে যে আমরা ইউজ করলাম কি 49, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি আসে, যদি আমরা 49কে রুট করি তাহলে কত আসে, 7 আসে। ঠিক এখানে সেই রুটের কাজটা করে দিবে সে। আচ্ছা, এরপর সে কাউন্ট বলতে আসলে এখানে কয়টা ঘরে আমি নাম্বার দিয়েছি, এইটা অনেক সময় কাউন্ট করার প্রয়োজন পড়ে। সেই বেসিক লেভেলের কাউন্টটা এখানে আমরা পাচ্ছি, যে আসলে কয়টা ঘর আমি ইউজ করেছি বা কয়জন এখানে কাজ করেছে, আমি না গুনে কাউন্টের সূত্র দিয়ে সেটা বের করতে পারবো। কিভাবে, এখানে ইকুয়াল দেখতেছি কাউন্ট দিলাম, ঘরগুলো সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে তার আমাকে দেখা দিচ্ছে যে 8টা নাম্বার ইউজ করা হয়েছে বা 8 জনের নাম্বার এখানে ব্যবহার করা হয়েছে। এই ছিল আমাদের বেসিক 10টা ফর্মুলা। বিভিন্ন ক্ষেত্রে আমাদের ফর্মুলার ব্যবহার হবে, যেমন আমরা ছোটবেলা যেমন কাজ করেছি যে হচ্ছে বেসিক লেভেলে কিছু ফর্মুলা, যেমন যোগ বিয়োগ যেটা আমরা বললাম, ঠিক এরকম এক্সেলে যখন কাজ করতে যাবেন আপনি, এই 10টা ফর্মুলা আপনার প্রায় ক্ষেত্রে ব্যবহৃত হবে। এগুলো বাদেও আরও কিছু ফর্মুলা আছে যেগুলো ব্যবহৃত হয়। এরপরে আসে কি একটু ভালো লেভেলের ফর্মুলা, যেগুলো আসলে কি আপনার লাগবে আর কি, সরাসরি ফলাফল দেবে আপনাকে, যেমন সামিফ, তারপর হচ্ছে আনুষ্ঠানিক যে ইয়াগুলো আছে। তাহলে এই 10টা ফর্মুলা অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে কি এগুলো আপনাদের কিছুই মনে থাকবে না। এছাড়া আরও যে ফর্মুলা আছে যেগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তবে আজকের ক্লাস আসলে বুঝতে পেরেছেন নাকি, সেটা মুখ্য বিষয়। কারণ এক্সেলে আপনার প্রতিটা ক্লাসে আপনাকে একটার পর একটা বুঝতে হবে। যদি আপনি একটার পর একটা না বুঝেন তাহলে আপনার আসলে কঠিন হয়ে যাবে। যদি আপনি প্রথম ক্লাস না বুঝেন তাহলে দ্বিতীয় ক্লাস আপনি বুঝবেন না, দ্বিতীয় ক্লাস না বুঝলে আপনি তৃতীয় ক্লাস বুঝবেন না। সেজন্য অবশ্যই একটু সবগুলো ক্লাস নিয়মিত করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকের ক্লাসে ধরি, পরবর্তী ক্লাস সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।